এই মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান বা মন্দির দর্শন করতে চান তাহলে দুই ধরন আছে, কালো গ্রানাইট পাথরের তৈরি এবং 700 ফুট উঁচু, আর এই কুশাবর্তে 6টি কোণ রয়েছে। এই মন্দিরটা কবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে। ভিড়টা একবার দেখুন, কি ভিড়, কি উন্মাদনা, শুধু একমাত্র ভোলে বাবাকে দেখার জন্য। নাসিক ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের উত্তরাঞ্চলের একটি শহর। শহরটি গোদাবরী নদীর কূলে অবস্থিত এবং মুম্বাই, পুনে, নাগপুরের পর মহারাষ্ট্রের চতুর্থ বৃহত্তম মহানগর। আর এই জায়গায় অবস্থিত ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্র্যম্বকেশ্বরের শিব মন্দির, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সমানভাবে পুজো করা হয়। আমার নাসিক ভ্রমণের প্রথম পর্বে থাকছে এই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের গল্প, যে গল্পের সূচনা হয়েছিল আমার শহর কলকাতা থেকে। শুরু করছি আরও একটা নতুন ট্রিপ, যেই ট্রিপটা করব আমি, আর সাক্ষী থাকবেন আপনারা। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ 2025, আর টাইম হয়েছে রাত 10টা, আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকেই আজকের পর্বটা শুরু করছি। আজকে আমি এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব নাসিকে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্র্যম্বকেশ্বরের শিব মন্দির। 12321 মুম্বাই মেল, যেটা করে আজকে আমি সফর করব হাওড়া থেকে নাসিকের উদ্দেশ্যে। তো ট্রেনটা ছাড়বে 11টা 40-এ, তো হাঁটতেই আমার মোটামুটি 1-1.5 ঘন্টা মতো সময় আছে। আর কলকাতায় একটু ঠান্ডাও পড়েছে, তো ভাবলাম একটুখানি চায়ে চুমুক দেওয়া যাক। ত্র্যম্বকেশ্বরের শিব মন্দির ছাড়াও নাসিকে আরও অনেক কিছু দেখার জিনিস আছে। তো কি কি দেখব অবশ্যই আপনারা জানতে পারবেন। একটা পর্ব আসবে না, নাসিকের আমার এই ট্রিপে 2-3টে পর্ব আসতে চলেছে। সেদিন রাত্রে হাওড়া স্টেশন থেকে আমার ট্রেন ছিল রাত 11টা বেজে 40 মিনিটে। টাইম এখন 10:55, আর 12321 মুম্বাই মেল এইমাত্র 8 নম্বর প্ল্যাটফর্মে দিল। আর আমি আজকে জার্নি করব স্লিপার ক্লাসে। আমার কোচ নাম্বার S4, বার্থ নাম্বার 59। এই হলো S4, সামনে দিয়ে ওপরের দিকে ভেতরের দিকে উঠবো। শুরু করছি আরও একটা নতুন ট্রিপ, যেই ট্রিপটা করব আমি, আর সাক্ষী থাকবেন আপনারা। প্রায় 34 ঘন্টা ট্রেন চলার পর ট্রেনটি এসে পৌঁছালো নাসিক রোড স্টেশনে। টাইম এখন 10টা বাজে, আর আমি এইমাত্র এসে পৌঁছালাম 1974 কিলোমিটার পথ পেরিয়ে নাসিক রোড স্টেশনে। আমি এবার একটু ওপারে ফ্লাইওভার আছে, মানে ওভারব্রিজ, ওইটা করে বাইরের দিকে যাব। বাইরে গিয়ে কি বাস পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সামনে ওভারব্রিজ, এই ওভারব্রিজ ধরে ওপর দিকে উঠে বাইরে বেরোতে হবে। সামনে এটা হচ্ছে নাসিক রোড স্টেশন, আর নাসিক রোড স্টেশনের বাইরেই ওই সাইডে আছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডও আছে, অটো স্ট্যান্ডও আছে। আমি যাচ্ছি, গিয়ে দেখছি কোনটা সুবিধা হয়, কোনটা সস্তা হয়, আর আপনাদের সঙ্গে তারপরে শেয়ার করছি।
এই সামনে এদিকে পুরো একদম বাস স্ট্যান্ড, এপাশে অটো স্ট্যান্ড, এদিকে বাস স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন। মানে এটাই স্টেশন আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। এখানে আপনারা পঞ্চবটি বা তপবনেও যেতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে অটো আছে, ওই টোটো করে যেতে পারেন। আমি এখন 245 নম্বর বাসে উঠব। এই হলো 245 নম্বর বাস, আর আমাকে উঠতে হবে ওপর দিকে। ভারতের মহারাষ্ট্রের উত্তরাংশে অবস্থিত নাসিক বিভিন্ন যুগে বিভিন্ন নামে পরিচিত ছিল। হিন্দু কিংবদন্তি অনুসারে এটি সত্যযুগে পদ্মনগর, ত্রেতা যুগে ত্রিকান্তক, দাপর যুগে জনস্থান এবং শেষ পর্যন্ত কলিযুগে নবশিক বা নাসিক নামে পরিচিত। মুঘল আমলে এটি গোলাপের শহর গুলশানাবাদ নামে পরিচিত ছিল। শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, যা সারা বিশ্বের হিন্দুদের জন্য অন্যতম পবিত্র স্থান। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে অযোধ্যার রাজা ভগবান রাম তার 14 বছর বনবাসে এই জায়গাকেই বাসস্থান হিসাবে বানিয়েছিলেন। টাইম এখন 11:55, আর আমি পৌঁছে গেলাম ত্রিম্বকেশ্বরের বাস স্ট্যান্ডে। টাইম লাগলো নাসিক বাস স্ট্যান্ড থেকে ত্রিম্বকেশ্বর বাস স্ট্যান্ড আসতে মোটামুটি 1.5 ঘন্টা মতো, আর টোটাল কিলোমিটার 40 কিলোমিটারের মতো, আর ভাড়া নিল আমার থেকে 70 টাকা করে। আপনি যদি শেয়ার ট্যাক্সিতে আসেন তাহলেও আসতে পারেন, এখানে ভাড়া লাগবে সেক্ষেত্রে কিন্তু 150 টাকা করে। আমি একটু সস্তায় আসলাম, যেই কারণের জন্য এই বাসটা ভাড়া করলাম, মানে বাসে করে আসলাম। এরপর এখান থেকে আমার হোটেল বুক করা আছে, হোটেলে যাব, ওখান থেকে একটু রেডি হব, রেডি হয়ে তারপরে আমি বেরোবো ত্রিম্বকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, আর আপনাদেরও দেখাবো। বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটের হাঁটা পথেই আমার হোটেল, তো পেছনেই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আমি একটু সামনের দিকে যাচ্ছি, 1 মিনিটের হাঁটা পথেই হোটেল। আমি হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে সামনে এই বিল্ডিংটাই হচ্ছে আমার হোটেল। নিচে হচ্ছে ওনারা যারা মালিক আছে তাদের দোকান আছে, আর ওপরেই রুমগুলো সমস্ত আছে। টাইম এখন 1:20, আর আমি মোটামুটি স্নান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যেই হোটেলে আমি আছি সেই হোটেলের পুরো ভেতরকার ভিউটা, বা বাইরে থেকে কীরকম লাগে বা পরিবেশটা কীরকম। এই যে সামনে যেটা দেখছেন এই হোটেলেই আমি আছি, মোটামুটি 3 তলা হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল গঙ্গা নিবাস। নিচে একখানা এদের মানে যে মালিক আছে তাদের একখানা দোকান আছে, আর আমি এই সাইড দিয়ে ওপরে উঠে 3 তলা যাব। চলুন রুমটাকে একবার একটু দেখিয়ে দিই। এই যে রুম, সিঙ্গেল রুম পাওয়া যায়নি বলে মোটামুটি 3 জনের বেড আছে এইরকম রুম একটা দিয়েছে। মোটামুটি সবই আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে পাখাও আছে, টিভির ব্যবস্থা আছে, ওপরে এরকম ডেকোরেট করা আছে, আর এখানে আছে একটা বেসিন, মিরর পেয়ে যাবেন, আর এই হলো বাথরুম। কমোড আছে, জল টলের ব্যবস্থা আছে, বালতি টালতি আছে। আর এই রুমটা আমার কাছ থেকে নিয়েছে এনারা 800 টাকা করে। আর এখান থেকে মন্দির মোটামুটি 10 মিনিটের মতো রাস্তা হবে। ওই মোটামুটি এই যে আমি যে হোটেলটায় আছি এই হোটেল থেকে 700 থেকে 800 মিটার। সামনে দিয়ে এই রোডটা দিয়ে হাঁটে যেতে হবে, গিয়ে সোজা গিয়ে যে রোডটা পাওয়া যাচ্ছে এই রোড থেকে ডান দিকে একটুখানি এগোলেই পেয়ে যাবেন মন্দির চত্বর। সামনে যে এই যে রোডটা দেখছেন এই রোডটার এই সাইডে চলে গেলে আপনারা পেয়ে যাবেন মেন মন্দির। সামনে পাহাড় আছে, অসাধারণ সুন্দর এরিয়া। আর এই সাইডে চলে গেলে আপনারা পাবেন গজানন্দ আশ্রম। মানে এখানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে লোকজন
প্রত্যেকটা লোকজন, আপনারাও যদি ফ্যামিলি নিয়ে আসেন, তারা ওই গজানন আশ্রমে থাকতে পারেন। খুব সস্তায় ওই গজানন আশ্রমে রুম দেওয়া হয়। এছাড়াও এখানে হোটেল, মানে মন্দিরের আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল টোটেল আছে। কিন্তু এখানে যে প্রবলেমটা যেটা আমি ফেস করলাম, সেটা হলো যে সিঙ্গেলদের জন্য রুম টুম দেওয়া হয় না। নইলে আমি একদম মন্দিরের সামনে কিংবা গজানন আশ্রমে গিয়ে থাকতাম। এই পাশে দেখুন আরেকটা হোটেল, এইরকম হোটেল প্রচুর আছে। এখানে সিঙ্গেল রুম দেওয়া নিয়ে অনেক প্রবলেম আছে, মানে সিঙ্গেল লোকজনদের রুম দেয় না। নয় ফ্যামিলি নিয়ে আসো, নয় 4-5 জন মিলে আসো, তাহলেই রুম পাওয়া যাবে। তো সেই কারণের জন্য আমারও প্রবলেম হয়েছিল। তো সেই কারণের জন্য আমি ওই গঙ্গানিবাসে থেকেছিলাম, কেন ওনারা রাজি হয়ে গেছিলো সিঙ্গেল। তো আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা যারা সিঙ্গেল আসবেন ওই গঙ্গানিবাসে যে নাম্বারটা যে দিয়ে দেবো, ওনাদের সঙ্গে কথা বলে নেবেন। মোটামুটি রুম টুম খুব ভালো, দেখে তো নিলেন, ভালো লাগবে আশা করি। সামনে এরকম প্রচুর এইরকম হোটেল পেয়ে যাবেন, এদিকে হোটেল, এদিকে হোটেল। তো থাকা নিয়ে কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না এখানে, যদি আপনারা ফ্যামিলিতে আসেন। মহারাষ্ট্রের নাসিক শহর থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত ত্রিম্বক শহর, যেখানে আছে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, যেখানে শিবের সঙ্গে ব্রহ্মা এবং বিষ্ণুকে সমানভাবে পুজো করা হয়। সামনেই দেখতে পাবেন মন্দিরের গেট, আর এই হলো মন্দিরের ঢোকার রাস্তা। মন্দিরে ঢুকেই আপনারা এই সাইড দিয়ে অসংখ্য দোকান পেয়ে যাবেন। এই সাইডে দোকান, এই সাইডে দোকান, আর এই মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই ত্রিম্বকেশ্বরের শিব মন্দির। তার পেছনেও যে কারণ আছে, বাকি 11টা জায়গায় শুধু শিবকে পূজা করা হয়, আর এই জায়গায় ত্রিম্বকেশ্বরের এই মন্দিরে শিব ছাড়াও ব্রহ্মা আর বিষ্ণুকে শিবের সঙ্গে একইভাবে পুজো করা হয়, যেই কারণে এটা একটু অন্যভাবে দেখা হয়। আমার সামনেই এই হলো মন্দির, আর এই মন্দিরটা কিন্তু 3 দিকে পাহাড়ে ঘেরা। ব্রহ্মগিরি, নীলগিরি আর কালাগিরি, এই 3টে পাহাড়ের মাঝখানে এই মন্দির অবস্থিত। এই মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান বা মন্দির দর্শন করতে চান, তাহলে 2 ধরন আছে। একটা হচ্ছে পয়সা দিয়ে বা ভিআইপি টিকিট নিয়ে, তাহলে তার গেটটা হচ্ছে উত্তর দিকে। আর একটা ফ্রিতে যদি দর্শন করতে চান, তাহলে একটু সময় লাগবে, তার গেটটা এই সাইডে পশ্চিম দিকে। আমি একবার ট্রাই নিচ্ছি পশ্চিম দিকের গেটটা দিয়ে যাওয়ার জন্য। যদি না পারি, তাহলে আমি উত্তর দিকের গেটটা দিয়ে যাব, পয়সা দিয়ে দর্শন করব। এখানে সমস্ত ধরনের দোকানপাট পেয়ে যাবেন। আর এর পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, এইটা দিয়েই যেতে হবে মন্দির দর্শনের দিকে। এরকম পুজো দেওয়ার জন্য ফুলের দোকান টোকান সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যে ফুলের দোকান টোকান সব কিছু আছে, পেয়ে যাবেন। কালো গ্রানাইট পাথরের তৈরি এই মন্দির, যার উচ্চতা 712 ফুট। মন্দিরটির আকৃতির সঙ্গে সোমনাথ ও দ্বারকাধীন মন্দিরের সাদৃশ্য রয়েছে। মন্দিরটির সামনে রয়েছে ছোট্ট একটা মন্দির, যার মধ্যে রয়েছে নন্দিকেশ্বরের মূর্তি। এই মন্দিরটা সকাল 5:30টার সময় খোলে আর বন্ধ হয় রাত 9টার সময়। সকালবেলা 7টা থেকে আর 9টা পর্যন্ত সকালবেলা সকালের যে পুজোটা হয় সেই পুজোটা হয়। দুপুরবেলা 1টা থেকে শুরু হয় মধ্যাহ্ন পুজো, মানে দুপুরের মধ্যাহ্ন পুজো। আর সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত হয় সন্ধ্যাবেলার যে পুজোটা হয় সেই পুজোটা।
এখানে যে জ্যোতির্লিঙ্গটা আছে সেই জ্যোতির্লিঙ্গকে বেনারসি শাড়ি পরিয়ে আর সোনার তিনমুখ মুকুট পরানো হয়। ভিড়টা একবার দেখুন, কি ভিড়, কি উন্মাদনা, শুধু একমাত্র ভোলে বাবাকে দেখার জন্য, আর কিছুই না। আপনারাও আসুন একবার, অবশ্যই খুব ভালো লাগবে। আপনারা ফ্রিতে দর্শন করার সময় যদি মনে হয় মানে এইরকম লাইন দিয়ে আস্তে আস্তে কোথাও মনে হচ্ছে কষ্ট হচ্ছে দাঁড়াতে, তাহলেও কোনো রকম কোনো অসুবিধা নেই। এই রকম বসার সিটগুলোকে করে দিয়েছে, এই সিটে আপনারা আরামসে বসতে পারবেন, বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আপনাদের লাইনটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। প্রায় 2-2.5 ঘন্টা হেঁটে অনেকটা মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি। এখনো প্রচুর ভিড় আছে, সামনে দেখুন। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মগিরি পাহাড়ে বাস করতেন ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যা। দুজনে উপাসনা ও চাষাবাদের ওপর জীবনযাপন করতেন। এদের প্রতি হিংসা করতেন অন্যান্য তপস্বীরা। একবার ঋষি গৌতমের ক্ষেতে অন্য তপস্বীরা একটা গরুকে পাঠিয়ে দেয় যাতে ফসলের ক্ষতি হয়। ক্ষেত থেকে সরানোর জন্য ঋষি গৌতম গরুটিকে তাড়া করেন, কিন্তু গরুটি পালাতে গিয়ে কোনো কারণে মারা যায়। এরপরেই অন্যান্য তপস্বীরা ঋষি গৌতমের ওপর গোহত্যার অভিযোগ আনেন এবং নিদেন দেন প্রায়শ্চিত্ত করতে গেলে গঙ্গাকে এখানে আনতে হবে। দশচক্রে পড়ে ঋষি গৌতম মহাদেবের উপাসনা শুরু করেন। দেবী পার্বতী এবং মহাদেব গৌতমের উপাসনায় প্রসন্ন হয়ে দেখা দেন এবং ঋষি গৌতমের আবেদন মতো মহাদেব বর দিলেন। অন্যদিকে দেবী গঙ্গা জানালেন যদি এখানে মহাদেব স্বয়ং বাস করেন তবেই তিনি এখানে প্রকট হবেন। দেবীর ইচ্ছা অনুসারে মহাদেব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে উপবিষ্ট হলেন। দেবী গঙ্গা এখানে গৌতমী রূপে প্রবাহিত। এখানে তার আরেক নাম গোদাবরীও। টাইম এখন 5:15 আর আমি এখন দর্শন করে বেরোলাম। ভালো দর্শন হলো। আমি ফ্রিতে দর্শন করেছি, যেই কারণের জন্য 4-4.5 ঘন্টা সময় লেগে গেল। আপনারা যদি পেট দর্শন করেন তাহলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে দর্শন করে নিতে পারবেন। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কোনটা করবেন, পেট দর্শন করবেন না ফ্রিতে দর্শন করে যাবেন। আমি তো মনে করি ভগবানের কাছে এসেছি, একটু কষ্ট করে যেতে হয়, আমি তাই জন্য একটু কষ্ট করলাম। এই মন্দিরটা কবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে। সেই সময় এই মন্দিরটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। 1775 খ্রিস্টাব্দে তৃতীয় পেশোয়ার বালাজি বাজিরাও মন্দিরটা পুনরায় নির্মাণ করেন। সেই সময় এই মন্দিরটা তৈরি করতে খরচ হয়েছিল 16 লক্ষ টাকা মতো। ভাবতে পারছেন? মূলত 64টা জ্যোতির্লিঙ্গ আছে বলে ভারতবর্ষে মনে করা হয়, তার মধ্যে 12টিটা খুব পবিত্র বলে মনে করা হয়। এই 12টির মধ্যে ত্রিম্বকেশ্বরের এই জ্যোতির্লিঙ্গ একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। আপনারা যদি কেউ ফ্রি দর্শন করেন তাহলে আপনাদের এই পশ্চিম দিকের এই রাস্তাটা দিয়েই ঢুকতে হবে। আর যদি আপনারা পেড দর্শন করতে চান বা ডোনেশন দিয়ে দর্শন করতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে 200 টাকা। তো এই ডোনেশন বা পেড দর্শনের জন্য যে টিকিট ঘর আছে সেটাও কিন্তু এই পশ্চিম দিকের এই রাস্তাটা দিয়ে গেলেই সামনে দেখতে পাবেন, লেখা আছে। মন্দির থেকে বেরিয়ে আমার পরের গন্তব্য ছিল
কুশাবর্ত কুণ্ড, যা ছিল মন্দির থেকে প্রায় 500 মিটারের মধ্যে। জনশ্রুতি আছে এই কুণ্ডের জল নাকি এতটাই পবিত্র যে এই কুণ্ডে স্নান করলে নাকি সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হওয়া যায়। এবার আমি আপনাদের নিয়ে যাব কুশাবর্ত কুণ্ডের সামনে। কুশাবর্ত কুণ্ড যেতে গেলে আপনাদের যে উত্তর দিকের যে দরজাটা আছে মন্দিরের, মানে যেখান থেকে আমি বেরোলাম, সেখান থেকে বাদিকে 5 মিনিটের হাঁটা পথেই আপনি পেয়ে যাবেন কুশাবর্ত কুণ্ড। ব্রহ্মগিরি পাহাড়ের ওপরে গোদাবরী নদীর উদ্গম হওয়ার পরে গোদাবরী নদী গঙ্গা গোদাবরীর উদ্গম স্থলে গিয়ে বিলুপ্ত হয়ে যায়। তখন গৌতম ঋষি এই সমাজ কল্যাণের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে যে কোনো উপায়ে গোদাবরী নদীকে এই পৃথিবীতে নিয়ে আসতে হবে। ভগবান শিব তখন নৃত্য করে বা নিজের জটা মাটিতে আছাড় মেরে গোদাবরী নদীকে এই পৃথিবীতে, মানে এই ধরণীতে নিয়ে এসেছিল। আর প্রথম যে জায়গায় গৌতম ঋষি এই গোদাবরীর জলটাকে নিয়ে এসে জমা করেছিল, মানে ধরে রেখেছিল যে কুণ্ড, সেই কুণ্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো। সামনে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এইরকম একটা রাস্তা যাচ্ছে। রাস্তা থেকে আপনাদের যেতে হবে এরকম, বাঁদিকে ঢুকলেই দেখতে পারবেন এই হলো কুশাবর্ত। দেখুন, এই হলো কুশাবর্ত। এই কুশাবর্তের চারিপাশে যে সিমেন্টের ফুটপাথগুলো রয়েছে, সেই ফুটপাথগুলো সেই সময় শ্রীমন্ত রায় সাহেব পান্নেকার তৈরি করেছিলেন। আর এই কুশাবর্তে 6টি কোণ রয়েছে, যেই কারণে এই কুশাবর্তের আরেকটি নাম তীর্থরাজ। এই কুণ্ডের প্রতিটি কোণে রয়েছে একটা করে মন্দির। দক্ষিণ পূর্ব কোণে রয়েছে কেদারেশ্বর মহাদেবের মন্দির এবং দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে সাক্ষী বিনায়কের মন্দির। এছাড়া আপনি এখানে একটি গোদাবরী মন্দিরও দেখতে পাবেন। 12 বছর অন্তর অন্তর নাসিকে যে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যারা রামের ভক্ত তারা নাসিকে অবস্থিত, মানে এই যে কুণ্ডটা আছে তার থেকে একটু দূরেই আছে রামকুণ্ড, ওখানে গিয়ে স্নান করেন। আর যারা মহাদেবের ভক্ত তারা কিন্তু এই কুণ্ডে এসেই স্নান করেন। এই ছিল কুশাবর্ত কুণ্ডের গল্প আর মন্দিরের গল্প। দারুণ লাগলো এই মন্দির, দারুণ লাগলো এই কুশাবর্ত। আপনারাও আসুন, এসে অবশ্যই দেখে যান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির। আর আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই মন্দিরে কালসর্প দোষও কাটানো হয়। মানে আমার সামনে একজনের কাছ থেকে আমি শুনলাম, টাকা কিন্তু নেয় ভালোই, মোটামুটি 8,000 টাকা মতো চেয়েছে। তো আপনারা যারা কালসর্প দোষ কাটাতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন। এই ছিল আমার নাসিকের প্রথম দিনের ত্রিম্বকেশ্বর যে মন্দির আছে, সেই মন্দির ঘোরা আর আপনাদেরও ঘোরানো। কালকে মানে নেক্সট ডে আমার একটা অ্যাডভেঞ্চার আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেলার সুমন। এই ছিল আজকের পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট দিন খুব তাড়াতাড়ি একটা খুব ভালো অ্যাডভেঞ্চারের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, টাটা।